আপনি আমার 3টা জিনিসের জবাব না দিয়ে টকশো ছাড়বেন না। সরাফা আহমেদ জীবন ও আমার অনেক আগের বন্ধু, আজ থেকে 20 বছরের পূর্ব পরিচিত। যখন ওর শুরুটা আমার একই সময় শুরু হয়েছে। সে তো তার তার দায়টা ভুলটাকে সে স্বীকার করছে যে আমি আমার জায়গা থেকে ওইভাবে ভেবে দেখে নাই। একটা মানুষ যদি ক্ষমা চায়, স্বয়ং আল্লাহ পাক যদি সেই জায়গাটা ক্ষমাশীলের চরম জায়গায় অবস্থান করে, আমরা কেন পারবো না? আমিও গত কয়েকদিন ধরে ফেসবুকে, গত 2 দিন ধরে বিশেষভাবে খেয়াল করেছি যে ব্যাপক একটা আলোচনা সৃষ্টি হয়েছে। বাট ফাইজুল ভাইয়ের কথা জায়গা থেকে যদি বলি, ফাইজুল ভাই যখনই, আমি একাধিকবার তার সাথে আমার টক শো হয়েছে এবং সবসময় আমি বলেছি যে ফাইজুল ভাইয়ের সাথে থাকলে বই এবং মলাট দুইটার ল্যাঙ্গুয়েজটা আলাদা থাকে, ভিতরে একরকম বাইরে একরকম। সেই কথাটা আমি বলি, কারণ আজকে আমরা আলোচনা করতেছিলাম, আমাদের যে পূর্ববর্তী বক্তাগুলো বলে গেলেন তাদের জায়গা থেকে আমরা সুন্দর একটা আলোচনা ছিলাম যে আসলে আমাদের বুঝতে হবে, আমাদের বুদ্ধিমত্তার জায়গা থেকে আমাদের কাজ করতে হবে। এবার এটা ফাইজুল ভাই বলেছে, সেটার কে আমি সবসময় রেসপেক্ট করি এবং সম্মান করি একটা মাত্র কারণে, যেহেতু মানবতার সেবক হিসেবে নিজেদেরকে দাবি করি, অতএব মানবতা বিরোধী কোনো কাজের পক্ষে কখনো সিদ্দিকুর রহমান সেটাকে ছাপায় গাবে না। এবং আমি সেই জায়গা থেকে যে ইস্যুতে আজকের বিজ্ঞাপনটা উঠে আসছে, সেই জায়গায় মুসলমানদের উপরে যে বর্বরতা করা হচ্ছে, একজন মুসলিম হিসেবে ডেফিনেটলি আমি সেটার বিরোধী বলবো যে সেটাকে কখনো আমি পক্ষে বলবো না। কারণ অন্যায়ের পক্ষে শুধু মুসলিম নয়, আমি মনে করি যে অন্যায়ের পক্ষে কেউ থাকা উচিত না। আচ্ছা, বিজ্ঞাপনের যে কথাটা নিয়ে আমরা আজকে আসলে মূলত আলোচনায় আসছি, আমি আমার ভাইয়ের কথা বিজ্ঞাপনে যিনি অভিনয় করেছেন তিনি মনে হয় আপনার খুব কাছের বন্ধু এবং পরিচিত। সরাফা আহমেদ জীবন ও আমার অনেক আগের বন্ধু, আজ থেকে 20 বছরের পূর্ব পরিচিত। যখন ওর শুরুটা আমার একই সময় শুরু হয়েছে। বাট আমি সবকিছু মাথায় রেখেই আমি সেই জায়গাটা থেকে ব্যাক করেছি মানবতার সেবক হওয়ার জন্য, বা নিজের জায়গাটাকে সরিয়ে এসে ও করছে ভালো, ভালো করতেছে। বাট ও যেটা করেছে সেটার আমি বলি যে এটা শিল্পী সত্তা এবং মানুষের ভিতরে কিন্তু কয়েকটা সত্তা থাকে, তার মধ্যে শিল্পিত্ব যখন গ্রহণ করে তখন তার একটা সত্তা থাকে। সেটা বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা যেভাবে চিন্তা করি একজন শিল্পী হিসেবে, বাংলাদেশের মানুষগুলো সেই সত্তা দুটাকে আলাদা করতে পারে না। তার একাধিকবার প্রমাণ হয়েছে। যখনই আমি ফেস দ্য পিপলের মতো শোতে এসেও একজন নাট্যকার, অভিনেতা, নির্মাতা যখন রাজনীতির কথা বলেছে, যখন লজিক্যাল কথা বলেছে, তখন কিন্তু সেই কথাগুলো অনেকের কাছে খারাপ লাগতেই পারে। কারণ বাংলাদেশটা আসলে ওই যে আমার ফাইজুল ভাই যেভাবে বলে যে আওয়ামী লীগ বিএনপি এর একটা ভাগাভাগি হয়ে গেছে 71-এর পর থেকেই। সো ওই জায়গাটা থেকে আমরা যখনই চিন্তা করি যে একজন শিল্পিত্বের জায়গা থেকে, তার মনুষ্যত্ববোধের জায়গা থেকে, হ্যাঁ, এটাকেও আমি কিন্তু আবার সম্মান করি যে আমার মনুষ্যত্ব বোধ আমাকে চালাবে, আমার জ্ঞান বুদ্ধি আমাকে চালাবে। আমি সরাসরি যদি এই প্রশ্নের উত্তরটা নিয়ে নেই আপনার কাছ থেকে, যে একজন অভিনেতার অভিনয়ের যে কন্টেন্ট তা থেকে তার পার্সোনালিটিকে বা ওই অভিনেতাকে ভাগ করবার সুযোগ রয়েছে কিনা, নাকি একজন অভিনেতার আসলে কন্টেন্ট চুজের ব্যাপারে তার আরো দায়িত্বশীল হওয়া উচিত, আরো ভেবেচিন্তে নেওয়া উচিত, নাকি যে কোনো অভিনয় আসলে তার পেশার কারণে সে অভিনয় করতেই পারে, অভিনয়ের সাথে তার কোনো দায় থাকে না? এটা এই জায়গাটা একটু স্পষ্ট হতে চাই। দায় থাকবে না কেন? কারণ আমরা যখনই নিজেকে সমাজের একজন মানুষ, অভিনেতারা কিন্তু সমাজের বাইরে কেউ না, দেশের বাইরে কেউ না, সার্বভৌমত্বের বাইরে কেউ না। অতএব ওই অভিনেতা যখন স্ক্রিপ্টটা হাতে আসে, কেন আমরা স্ক্রিপ্টটা বারবার পড়ি, যেটা আমার জন্য কি হবে, আমার জায়গা থেকে আমি এটা করব কি করব না, সেই জায়গাটা যেহেতু জীবন কিন্তু সেটা বারবারই আমি ওর পার্সোনাল ফেসবুকে গিয়েও দেখেছি ও ক্ষমা প্রার্থী হয়েছে। অতএব আমি মনে করি আমরা যদি এই যে আলোচনায় বসছে, আমরা বলতেছি মানবতার সেবক, মানবতার জায়গা থেকে, মুসলমানের জায়গা থেকে, আমরা অনেক সময় দেখা যায় যে মানবতার জন্য আমরা জান দিয়ে দিচ্ছি, আমরা জান দেওয়ার জন্য প্রস্তুত আছি। আজকের আলোচকদের কথা থেকেও সেটা বের হয়েছে। সেটাও যদি করতে পারি, একটা মানুষ যদি ক্ষমা চায়, স্বয়ং আল্লাহ পাক যদি সেই জায়গাটা ক্ষমাশীলের চরম জায়গায় অবস্থান করে, আমরা কেন পারবো না? আমার মনে হয় যে সেই জায়গাটা মানে আপনি স্বীকার করে নিচ্ছেন যে সে যেটা করেছে সেটা সে ঠিক করেনি, এরপর বাকি রইল ক্ষমা চাওয়ার পর তাকে ক্ষমা করা উচিত কিনা সে প্রশ্ন করছেন আপনার কাছে। সে যেটা করেছে ক্ষমা করা উচিত, কারণ একটা মাত্র কারণেই ক্ষমা করা উচিত, সে তো তার দায়টা, ভুলটাকে সে স্বীকার করছে যে আমি আমার জায়গা থেকে ওইভাবে ভেবে দেখে নাই। এটা থেকে যেটা হবে যে আমি কিন্তু এটাকে আবার বলতেছি, সোশ্যাল মিডিয়াতে যখন স্প্রেড করার পারপাসেই যখন এটাকে সারা বাংলাদেশের
কোনায় কোনায় পৌঁছে গেছে, তখন কিন্তু অভিনেতাদের আরো সতর্ক হতে হবে এবং অভিনেতাদের অভিনয়ের ক্ষেত্রে আমি মনে করি যে সেটা চিন্তা করা উচিত। তবে আমি বলি কিছু পলিসি থাকে, যে পলিসিগুলো সাগর ভাই আমাদের বিজ্ঞাপন নির্মাতা বা নির্মাতা প্রতিষ্ঠানগুলো সবসময় অবলম্বন করে। ওই যে আমার ভাই খুব সুন্দর আলোচনা করতেছিল, এক ভাই ওই যে আরিফ ভাই, রিপন ভাই খুব ভালো ভালো আলোচনা করতেছিল যে নেগেটিভ মার্কেটিং এবং পজিটিভ মার্কেটিং এর বিষয়টাকে উনি বলেছেন, এবং উনি বলেছেন এটা গেম, আসলে গেম। কিন্তু যদি গেমই না হতো, যখন আপনি বসলেন তখন কিন্তু আপনি বললেন, আপনার মুখ থেকেও শুনলাম, নিউজেও দেখলাম যে সেটা ইউটিউব থেকে বা অন্যান্য পেজ থেকে বিজ্ঞাপনটা সরিয়ে নেওয়া হয়েছে। দেখেন কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা এই অনুষ্ঠান শেষই করি নাই, তার মানে ওখানে কিছু একটা চলছে, কোনো একটা হ্যাঁ চলছে, কর্তৃপক্ষ বলছে না দিতেই হবে, মানে একটা মুখোমুখি অবস্থানে চলে এসছে কিন্তু বিষয়টা নিয়ে এখন যেহেতু বিজ্ঞাপনটা আবার ফিরে এসছে, তার মানে একটা মুখোমুখি অবস্থানে চলে এসছে। হুম। যখন তারা বুঝতে পেরেছে যে আমাদের বিজ্ঞাপনের যে টার্গেট লাইনটা ছিল, আমাদের বিজ্ঞাপনের যে ল্যাঙ্গুয়েজ গুলো ইউজ করেছি, আমাদের বিজ্ঞাপনের যে সাবজেক্ট আমরা চুজ করেছি, আমরা বিজ্ঞাপনের যে সমস্ত শিল্পীদেরকে টার্গেট করে তাদেরকে নিয়ে বানিয়েছি, সেটাকে সাকসেসফুল হয়েছে, তখন তারা আবার ডিসিশন থেকে সেই জায়গাটায় ফিরে এসেছে। এবং কিছুক্ষণের জায়গাগুলো থাকে, আমি নিজে যেহেতু বিজ্ঞাপন মেক করেছি দিক বা করি, সেই জায়গাটা থেকে আমি সবসময় বিজ্ঞাপন গুলো করার সময় যখন ক্লায়েন্টের সাথে আমরা পিপিএম করি, পিপিএম এর সময় আমি বুঝতে পারি যে কার আমার ক্লায়েন্টের টার্গেট লেভেলটা কি, আমার টার্গেট পিপুল কারা, কারা আমার টার্গেট পিপুল, এবং টার্গেট পিপুলকে রেখেই আপনি কি মনে করেন যে এখানে নেগেটিভ সেই নেগেটিভ মার্কেটিং এর কোনো উদ্দেশ্য হাসিল হয়েছে বা সফল হয়েছে বলে মনে করেন? 100% নেগেটিভ মার্কেটিং, নেগেটিভ মার্কেটিং, নেগেটিভ মার্কেটিং, একটা মাত্র কারণেই বলতে হবে নেগেটিভ মার্কেটিং বলে আজকে ফেস দ্য পিপুল সাইফুল ভাই আপনি যে অনুষ্ঠান করেন সেই জায়গায় আমরা আজকে টকশোতে বসে গেছি। ফাইজুল ভাইয়ের মতো মানুষ বা আমার এই যে রিপন ভাইয়ের মতো মানুষ, খান সাহেবের মতো মানুষ, তার অনেক প্রতিবাদের কাজ হয়নি, আপনি মানে বিজ্ঞাপনটা সরিয়ে নেওয়া হয়েছে এবং জনগণ তো অন্তত পক্ষে এই ক্ষেত্রে এটাকে নেগেটিভ মার্কেটিং বলতে, যেটাকে নেগেটিভ মার্কেটিং মানে মার্কেটিং করার ক্ষেত্রে নেগেটিভলি সফলতা অর্জন করা, সেখানে সফলতা অর্জন কোথায় আপনি দেখছেন আমি জানি না। তবে আমরা যতটুকু জানি যে কোকাকোলা কোম্পানি একটা চাপের মুখে পড়ে কিন্তু তাদের বাধ্য হয়েছে তারা বিজ্ঞাপনটা সরিয়ে নিতে। পরবর্তীতে কেন আবার এটাকে আবার পুনরায় প্রকাশ করেছে সেই নিয়ে বিতর্ক থাকতে পারে, তবে তাদের উপরে যে একটা চাপ পড়েছে সেটা কিন্তু অলরেডি অনুভূত হয়েছে, এক। আর দুই হলো যারা অভিনয় করেছে তারা তো অলরেডি ক্ষমা চেয়েছে। সবকিছু মিলিয়ে তার মানে একটা নেগেটিভ মার্কেটিংটা পজিটিভলি সেই পজিটিভ আউটকাম পায়নি, বাট একটা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হয়েছে এই পার্টিকুলার প্রোডাক্টের উপরে, তাই না? হ্যাঁ ডেফিনেটলি সাগর ভাই আপনি বুঝেন না কেন যে আমরা এই তার মানে সফলতা পায়নি সেটা বোঝাতে চাচ্ছেন নাকি আপনি মনে করেন যে সফল হয়েছে তারা, আর যারা বিক্ষোভকারী আন্দোলনকারী তারা ব্যর্থ হয়েছে? আমি এই জায়গাটা থেকে স্পষ্ট হতে চাই আপনার কাছ থেকে। এইখানে যদি বলি, শুরু থেকে যদি বলি, এই আন্দোলন কিন্তু অনেকদিন ধরে চলছে কোকাকোলার বিরুদ্ধে। কোকাকোলার হ্যাঁ, বিরুদ্ধে না আমি লাস্ট 3 দিনের ব্যাপারে বলছি, লাস্ট 3 দিনের ব্যাপারে বলছি বা 2 দিনের যে এই 3 দিন বলতে হলে আমি একটা লাইন শুধু বলে আসি, সেটা হলো যে কোকাকোলার গায়ে যখন 110 টাকা বা 120 টাকা ছিল, সেটাকে 90 টাকা নিয়ে আসা হয়েছে, 70 টাকা নিয়ে আসা হয়েছে, এবং ক্রস মাইনাস চিহ্ন দিয়ে মাঝখানে কেটে সেই জায়গাটা থেকে তারা ওঠার জন্য এই যে ঈদকে উপলক্ষ করে তারা একটা নেগেটিভ মার্কেটিং এর টার্গেট লাইনে নেমেছে, এবং সেই টার্গেট লাইনে আমি মনে করি যে তারা সফল হয়েছে। কারণ সারা বাংলাদেশে গত 3 দিনের যে আলোচনা, গত 3 দিনে সোশ্যাল মিডিয়া যেভাবে দখল করে আছে এই কোকাকোলার এই বিজ্ঞাপন, কোকাকোলাকে তো সবাই কম বেশি চেনানোর জন্য আসলে বেশিরভাগ উদ্দেশ্য নেগেটিভ মার্কেটিং চেনানোর জন্য, কিন্তু সেখানে চেনে। এখন কথা হলো চেনার পর মানুষ কি এটাকে গ্রহণ করবে কিনা, মানুষ কিনবে কিনা, ওই জায়গায় ওই চ্যালেঞ্জে কতটুকু সফল হলো সেখানে হলো বড় প্রশ্ন ছিল। আপনি মনে করছেন যে সেখানে তারা কোকাকোলা কোম্পানি সফল হয়েছে, কিন্তু এখানে সফল হয়েছে, কোকাকোলা কোম্পানি সফল হয়েছে কিনা সেটা কিন্তু আমার আরেক বক্তব্য লেগেছে। সিদ্দিক ভাই একটু সম্মান নিয়ে বলছি, আপনি বিজ্ঞাপনটার উদ্দেশ্য কি, আপনি বিজ্ঞাপনটা কি মনে করেন? বিজ্ঞাপনটা যারা দিয়েছে তারা তাদের প্রোডাক্ট সেলের উদ্দেশ্যে দিয়েছে, না জাস্ট টু শো দেম যে আমরা আছি? এটা তো রাজনৈতিক তাদের কোনো সংগঠন না, তারা এটাকে একটা টার্গেট বেস দিয়েছে। আপনার উদাহরণটা এরকম হয়ে গিয়েছে, যে ওই যে আমাদের সাবেক এমপি মুরাদ, তিনি যখন স্ক্যান্ডালে পড়ে গিয়েছেন তারও তো ব্যাড ক্যাম্পেইন সারা বাংলাদেশে হয়েছে। এখন সারা বাংলাদেশে ব্যাড ক্যাম্পেইন হওয়ার পরে মুরাদের ভাগ্যে কি জুটেছিল সেটা বলেন।
সমগ্র দেশেই তো তাকে নিয়ে আলোচনা সেটা হয়েছে। বলতেছি মুরাদ ফাইজুল ভাই, এমপি, সেটাই বলতেছি। মুরাদ, আমি উদাহরণটা শেষ করছি। মুরাদ এমপিত্ব হারিয়েছে, মন্ত্রিত্ব হারিয়েছে, আওয়ামী লীগের পদ পদবি হারিয়েছে, যদিও আওয়ামী লীগ তাকে প্রমোট করে, তারপরেও বাধ্য হয়েছে। ঠিক কোকাকোলা প্রচারণা হয়েছে সারা বাংলাদেশে, কোকাকোলার নাম এই 2 দিন সবচেয়ে বেশি হয়েছে, কিন্তু এই 2 দিনে তাদের ঈদের যে তারা একটা ক্যাম্পেইন করে কোরবানির গোস্ত খাওয়ার পরে মুসলমানদেরকে যেভাবে কোকাকোলার জুস খাওয়াতে চেয়েছে, ওইটা তারা পারে নাই। আপনাকে সেজন্য আরো 7 দিন ওয়েট করতে হবে। 7 দিন পরে আপনি টকশো করে প্রমাণ করে দিতে পারবেন যে তারা লাভবান হয় নাই, তারা অর্থনৈতিকভাবে লাভবান হয় নাই, তার মানে লাভবান হয় নাই, ওটা যদি বলতে চান তার মানে বলতে হবে লাভবান হয়নি, তারা লস করেছে। সেটার জন্য আমাদের আরো 7 দিন অপেক্ষা করতে হবে সাগর ভাই, কারণ কারণ আপনি এখনো পর্যন্ত কনফার্ম না লাভবান হয়েছে কিনা, আপনি 7 দিন পর ঈদের পর মনে করতে যাচ্ছেন। ঠিক আছে, ঠিক আছে, জি। এখন সরকারের দায় কতটুকু আছে? সরকারের পলিসি ইসরায়েল মুখী সরকারের পলিসিকে দায় দিচ্ছেন বা সরকারের অনেক অবস্থানকে এখানে তুলে ধরবার চেষ্টা করছেন ডক্টর ফয়জুল। আপনার এখানে যদি 1 মিনিট কিছু বলবার থাকে প্লিজ। এটা যেটা বলি, ফাইজুল ভাই যখনই বলে, ফাইজুল ভাইয়ের মুখ থেকে তো কখনো সরকারের পক্ষের কথা কখনো শুনবো না, এটাই স্বাভাবিক। এবং সে যেখানেই হোক, সেটাই বলতেছিলাম, বই এবং মলাটের বইয়ের ভিতরে লেখা এবং মলাটের অবস্থান সবসময় দেখা যায় যে ওনার কাছে এরকম একটা ভেবে, যখন আমরা একটা টকশোতে আসি, সাগর ভাই আপনিও দেখেছেন যে আমার ফাইজুল ভাই নিয়ে যায় শেখ হাসিনা। আমি বারবারই বলি, উনি মাননীয় প্রধানমন্ত্রীও বলেন না, দেশের প্রধানমন্ত্রী কিছু বলার দরকার নেই, শেখ হাসিনা তার ব্যক্তিগতভাবে সরকারের প্রতি, শেখ হাসিনার প্রতি প্রচুর পরিমাণে আক্রোশ রয়েছে। সেই সুবাদে তার ইন্ডিয়ার প্রতি প্রচন্ড আক্রোশ রয়েছে, সেই জায়গাগুলো থেকে সে কথাগুলো বলেছে। আমি বলি, সরকারের দায় কি? সরকার একটা কোকাকোলা নিয়ে ভাববে, সত্যিকার অর্থে কোকাকোলা নিয়ে ভাববে, বা একটা জায়গা, যে জায়গাটা উনি গুরুত্বপূর্ণ জায়গা ধরেছেন, পাসপোর্টের জায়গাটা, সেটার দায় যদি বলেন সেটা বলতে পারে। কিন্তু আমি মনে করি যে আজকের যে আলোচনার সাবজেক্ট, সেখানে শেখ হাসিনার দায়, এখানে কোকাকোলার বাদ দিয়ে আমরা পাসপোর্টে যাওয়াটা আমার মনে হয় না। বিকজ আমাদের আলোচনার বিষয়টা কি ছিল, সাবজেক্টটা ছিল উনি যাবে, উনি যেমন আমার মাননীয় প্রধানমন্ত্রী। ইসরায়েল ইস্যু এসেছে, কোকাকোলা তো উদ্দেশ্য না। ইসরায়েল ইস্যু এসেছে বিদায় কোকাকোলা এফেক্টেড হয়েছে। সো ইউ হ্যাভ টু ফাইন্ড আউট where is others. কোকাকোলা ইন পার্টিকুলার পানীয় হিসেবে তো কেউ তো আসলে ওইভাবে টার্গেট করছে, কোকাকোলাকে টার্গেট করছে যেহেতু কোকাকোলার কোম্পানির সাথে সবাই করছে, তারা মনে করছে ইসরায়েলের সাথে সম্পর্ক করবেন, কোকাকোলাকে নিষিদ্ধ করবেন, কিন্তু এট দ্য সেম টাইম আপনি পাসপোর্টে ইসরায়েল শব্দ শেখ হাসিনা বাদ দিয়েছে বিদায় আপনি এটা নিয়ে কথা বলতে পারবেন না। এইটা তো হতে পারে না। আপনি সিদ্দিক ভাই যে মেচিয়ে কেচিয়ে মেচিয়ে কথা বলছেন, আপনি স্পষ্ট করে বলেন যে পাসপোর্টে আগামী 3 দিনের মধ্যে প্রধানমন্ত্রীকে এইটাকে আইন করেই করতে হবে, করেন। আর যদি সেটা না বলেন তাহলে বলেন এটা মিস্টেক, আর মিস্টেক যদি বলেন তাহলে মিস্টেক সারতে বলেন। আপনার পররাষ্ট্রমন্ত্রী সাবেক তিনি বলেছেন, আপনি বলতে পারছেন না, তার কারণটা কি? কারণটা হচ্ছে আপনারা ইসরায়েলের পরোক্ষভাবে দালালি করছেন, প্রত্যক্ষ পাচ্ছেন না, কারণ বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ, সে কারণে আপনারা প্রত্যক্ষ করছেন না, ভিতরে ভিতরে দালালি করছেন। না হয় আপনাকে সিদ্দিক ভাই, আপনি একজন সজ্জন ভদ্র মানুষ, আপনার সাথে আমার তো পার্সোনাল জমি জমা নিয়ে কোনো জ্ঞানজাম নাই, সব সময় কথা বলি, টকশো করি, আপনিও আমাকে টুকটাক করেন, ইপটিজিং করার চেষ্টা করেন, কৌশলে বিভিন্ন ভাবে করার চেষ্টা করেন। আপনাকে যে কথাটা আমি বলতে চাই, আপনি পারলে আজকে চ্যালেঞ্জ নিয়ে এই পাসপোর্টের বিরুদ্ধে আপনি গণজাগরণ তৈরি করুন যে পাসপোর্টে ইসরায়েল পুনর্বহাল করতে হবে, ওইখানে আবার লিখে দিতে হবে। পারবেন? পারবেন না, চ্যালেঞ্জ দিলাম, পারবেন না। পারলে আমার কান নাক সব কেটে ফেলবো। পারবেন না, কারণ আপনি আওয়ামী লীগ করেন, আপনার দ্বারা এটা সম্ভব না, আপনি পারবেন না। চ্যালেঞ্জ দেন, আপনি প্রতিবাদ করবেন শেখ হাসিনার বিরুদ্ধে। আমি যেভাবে বলেছি আপনি বলবেন, এই পাসপোর্টটা আপনার কি মনে হয় যে রাস্তার ফুটপাতের কোনো ব্যক্তি এই পাসপোর্ট তৈরি করতে পারে? এই পাসপোর্টটা একটা রাষ্ট্রীয় বিষয়, এটা সাংবিধানিক বিষয়, এটা রাষ্ট্রপতির অনুমোদন ছাড়া এই পাসপোর্টে হাত দেওয়ার কারো অধিকার নাই। আর সেই পাসপোর্টটা নিয়ে আপনি কথা বলবেন না, আর নিয়ে গিয়ে আপনি পণ্যের কাছে চলে গেলেন। আমরা জনাব সিদ্দিকুর রহমানের কথা শুনে এই পর্ব শেষ করবো। জনাব সিদ্দিকুর রহমান, কি বলে ফাইজুল ভাই, পাসপোর্ট নিয়ে যখন বসবো আমরা, যখন আবার টকশোতে আসবো, তখন পারি কি না পারি সেটা আপনি ইতিপূর্বে দেখেছেন। কিন্তু আমি কখনোই আমি আমার ব্যক্তি লাভবানের জন্য আমি কখনো কথা বলি না, বা ব্যক্তিগত ক্ষতিগ্রস্ত হবে সেটা নিয়ে কখনো চিন্তা করি না। আমি সবসময় বলেছি যে আমি দেশের পক্ষে, দেশকে নিয়ে, দেশের জনগণকে নিয়ে, দেশের সার্বভৌমত্ব নিয়ে কথা বলি। বাট আপনাদের ল্যাঙ্গুয়েজের জায়গা থেকে গত 15 বছর 20 বছর ধরে যে পরিমাণের ওয়ার্ড শুনে আসতেছি,
সেগুলো শোনার পরে আর ইনিয়ে বিনিয়ে শব্দটা আমার মনে হয় আমরা আর বলি না কখনো। আমি দেখেছেন আপনি একাধিকবার আমার সাথে টকশোতে বসে যে সিদ্দিকুর রহমান যে জায়গাটা বিলো করে ভিতরে সেটাই বলে, এবং একজন মুসলিম হিসেবে আমি শুরুতেই কিন্তু বলেছি। তারপরেও কিন্তু আপনি আমাদেরকে ওই জায়গাটা নিয়ে যেতে চাচ্ছেন যে আমার সরকার বা আমি ব্যক্তিগতভাবে আওয়ামী লীগকে সাপোর্ট করি, আওয়ামী লীগ করি বা আওয়ামী লীগের থেকে সংসদে যেতে চাই, সেই জায়গাগুলোকে আপনি ধরে আবার আমাকে ঠিক ওই জায়গাটায় পৌঁছাই দিবেন। এটা হলো আপনাদের স্বভাব, এবং এটা আমি আগেই বলেছি যে এই জায়গা থেকে সরতে হবে, না সরলেও কিন্তু কোনোভাবেই আপনার রেজাল্ট দেখছেন। আপনি আমার তিনটা জিনিসের জবাব না দিয়ে টকশো ছাড়বেন। আমি আসছি ডক্টর ফজলুল হক, আমরা আলোচনা বিতর্ক করব। আমি একটু মুফতি আবুল রহমানের কাছে 10 সেকেন্ড বলছি। আপনি আমার তিনটা জিনিসের জবাব না দিয়ে টকশো ছাড়বেন না, এবং আমাদের এই রিপন ভাই আজকে ছাড়তে পারবে না। আমাকে রিপন ভাই একদিন মিথ্যাবাদী প্রমাণ করতে চেয়েছে যে পাসপোর্টে মিস্টেক হয়েছে। হোয়ার ইজ মিস্টেক? ইউ হ্যাভ টু ইনফর্ম মি নাও। কারণ আজকে আপনাকে প্রমাণ করে দিলাম যে এটা মিস্টেক না, এটা সরকারের পরিকল্পনায় হয়েছে। বিদেশি অস্ত্র কিনছেন, আপনাদের পত্রপত্রিকায় এসেছে, বাংলাদেশে বিমান এসেছে ইসরায়েলের। এই তথ্য আপনারা তার প্রতিবাদ করতে পারেন না, আবার বলছেন আর একদিন টকশো করলে করবেন। মেয়া বুকে যদি সাহস থাকে এখন প্রতিবাদ করলেন, না হয় আপনি রাজনীতির আসেন না, রাজনীতিবিদ যে এত ছোট হতে পারে না। আপনি প্রতিবাদ করবেন, এখন বলবেন যে এই পাসপোর্টের এই জিনিসটা অন্যায় হয়েছে, এটাকে পুনর্বহাল করতে পারবেন, তাহলে আপনি রাজনীতি করেন। না হয় ওই অভিনয়ের জগতে চলে যান, আর রিপন ভাই ওই গবেষণার জগতে চলে যান। আমি আসছি। বড় কিছু পাবে না।